নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। দেখবেন, যখন আপনি কোনো কিছু লক্ষ্য করবেন তখন আপনার মধ্যে উপলব্ধি জন্মাবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে ইদানিংকালে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুসলমান নেতাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে যে আগামী দিনে এই বাংলায় মুসলমানদের মুখ কে হবে, কে এই পশ্চিমবঙ্গের মসনদে মুসলমানদের প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ চেয়ারে বসবে। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আপনারা যদি হুমায়ুন কবিরের কথা শোনেন, আপনারা যদি ফিরহাদ হাকিমের কথা শোনেন, আপনারা যদি তোহা সিদ্দিকী বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাগুলো ভালো করে লক্ষ্য করেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং এই বাংলাদেশের ঘটনার পরেই এই জিনিসটা কিন্তু আরো ভালো করে চাগাড় দিয়েছে। কিন্তু সূত্রপাতটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মুসলমানদের তোষণ করা, দেখুন, এই মুসলমানদের তোষণ মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছে সেটা মুসলমানদের শিক্ষা নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে নয়, তাদের অর্থনৈতিক উন্নতির জন্য নয়, তাদের কর্মজীবন নিয়ে নয়। তোষণটা করেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। আর তাদের আর্থিক অবস্থা কি, তাদের শিক্ষা স্বাস্থ্যের অবস্থা কি, সেটা সাচার কমিটির রিপোর্ট পড়লেই বোঝা যায়। কিন্তু বর্তমানে এই মুসলমান নেতারা বুঝে গেছেন যে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোটে বিজেপিকে হারিয়েছে, 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের একচ্ছত্র ভোট পেয়েছে বলে লোকসভায় সিট বেড়েছে, এবং 2026-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসে তাহলেও সেটা একমাত্র মুসলমানদের ভোট ব্যাংকেই ক্ষমতায় আসবে। সুতরাং এই যে সুযোগ, এই সুযোগের মধ্যে থেকে আগামী দিনে মুসলমানদের মুখ কে হবে এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং এই মুসলমানদের এই তোষণ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যেন এই মৌলবাদদেরও তোষণ করে ফেলেছে। এবং এই মৌলবাদদের তোষণ করেছে বলেই যখন সিএএ এনআরসি নিয়ে একের পর এক আন্দোলন হয়েছে, মানুষকে ভুল বুঝিয়ে এই সংখ্যালঘু মুসলমানদের রাস্তায় নামিয়ে ট্রেন বাস আগুন ধরিয়ে ট্রেনের লাইন উপড়ে ফেলে দিয়ে বিশৃঙ্খলতা তৈরি করার পরেও এই পশ্চিমবঙ্গের প্রশাসন কিন্তু একজনকেও সে বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদও করেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনেছি মঞ্চ খাটিয়ে বলেছে ক্যা ক্যা ছিছি, ক্যা ক্যা ছিছি। এবং তিনি বলেছেন যে আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেবো না, আমি বেঁচে থাকতে সিএএ করতে দেবো না, এটা আমরা বারংবার শুনেছি। তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের সেই বক্তব্য, কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। এই বক্তব্য শোনার পরেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে একটা চিঠি দিয়ে থানায় ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেনি। এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে একটা চিঠি দিয়ে জানতেও চাওয়া হয়নি যে কেন হুমায়ুন কবির দাঁড়িয়ে এত বড় সাম্প্রদায়িক কথা বলতে পারলো যে আমরা 70%, ওরা 30%, ওরা 30%, ওদেরকে ভাগীরথী গঙ্গায় ভাসিয়ে দেবো। কেন এই কথাটা বলতে পারলো বা কেন বললো তার বিরুদ্ধে কিন্তু হুমায়ুনের কবিরের কাছ থেকে একবারও কৈফিয়ত চাওয়া হয়নি। এমনকি হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কেন যায়, নামাজ পড়ার সময় কোনো মহিলাকে সেখানে যাওয়া উচিত নয়, সেই শরিয়াত আইন, সেই কোরআন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে নেমেছে সেই হুমায়ুন কবির। এত বড় সাহস হুমায়ুন কবিরের কোথা থেকে আসে যে একজন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন কি যাবেন না তার পরিপ্রেক্ষিতে তিনি কথা বলবেন? ভারতবর্ষের সংবিধান সবাইকে সেই অধিকার দিয়েছে যে প্রত্যেকে সব জায়গায় যেতে পারে,
তাহলে একজন হুমায়ুন কবির এই ধরনের কথা বলার পরেও প্রশাসনের পক্ষ থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দলের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করতে পারেনি। ফিরহাদ হাকিমের এক একটা বক্তব্য, ফিরহাদ হাকিমের সেই বক্তব্য যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে এমন আসবে যেখানে 50% মানুষ উর্দুতে কথা বলবে। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। ফিরহাদ হাকিমের সেই বক্তব্য যেখানে ফিরহাদ হাকিম বলছে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যবান, তাদেরকে দাওয়াতি ইসলাম মানে দাওয়াত দিয়ে তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এই কথা শোনার পরেও পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো কথাবার্তা আসেনি। তার মানে পুরোপুরি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে এই রাজ্যে মুসলমানদের ভোট যেহেতু একচ্ছত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দিকে যায়, সুতরাং তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের সরকার নেবে না। সেটা এই মুসলমানদের এই নেতাগুলো খুব ভালো করে জানে বা জেনে গেছে। যেখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা দাঁড়িয়ে বলে হাম দো হামারা চার, যেখানে দাঁড়িয়ে তারা কোয়ালিটির থেকে কোয়ান্টিটির উপরে ভরসা করছে, কারণ আগামী দিনে তাদেরকে সংখ্যা গরিষ্ঠ হতে হবে। যে ফিরহাদ হাকিম মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আল্লাহর যদি আশীর্বাদ থাকে আগামী দিনে আমরা সংখ্যা গরিষ্ঠ থেকে আরো গরিষ্ঠ হব। তার মানে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যারা চেঞ্জ করে দেবে আগামী দিনে, যারা এই পশ্চিমবঙ্গকে ইসলামিক রাজ্য বানাতে চাইছে আজকে, সুতরাং তারা তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে বলে তারা জানে এইটাই হলো আসল সময় যেখানে দাঁড়িয়ে নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের মসনদে কোন মুসলিম নেতা বসবে সেটা যেন তারা ঠিক করে নেয়। এক পা এগিয়ে হুমায়ুন কবির বলে দিয়েছেন যে ফিরহাদ হাকিম বিহারি মুসলিম। সারা পশ্চিমবঙ্গে প্রায় 2,60,00,000 মুসলিম ভোট আছে, যেখানে দাঁড়িয়ে মাত্র 40 লক্ষ বিহারি মুসলিম ভোট আছে। সুতরাং ফিরহাদ হাকিমকে যে তিনি নেতা মানছেন না, বা ফিরহাদ হাকিমকে বাঙালি মুসলিমরা যে নেতা মানবে না, সেটা কিন্তু হুমায়ুন কবির বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই কথাটির মধ্যে থেকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির ইকুয়েশন যে কি হতে চলেছে সেটা খুব ভালো করে উপলব্ধি করতে পারা যাচ্ছে। না হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসের একটা শ্রেণীর মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করবার প্রস্তাব দেওয়ার পরেও, যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করলে নিজের দলের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হবে, আর সেই দ্বন্দ্বটা মূলত আসবে মুসলিম নেতাদের মধ্যে থেকেই। একদিকে হুমায়ুন কবির, একদিকে ফিরহাদ হাকিম। যে হুমায়ুন কবির বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক, আর সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই সবাই ভোটে জিতে আসছে। সুতরাং এদের মধ্যে ইকুয়েশন কিন্তু খুব পরিষ্কার। আগামী দিনে ততদিন অবধি এরা ধর্মনিরপেক্ষতার বুলি আওড়াবে। এখন অবধি দাঁড়িয়ে এই সংখ্যালঘুদের ভোট ব্যাংক 35% পশ্চিমবঙ্গে, যেদিনকে এটা 40% টপকে গেছে, আর যেদিনকে এরা বুঝে যাবে যে এদের একক ভোটেই পশ্চিমবঙ্গের সরকার গঠন হবে, সেদিন না এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনবে, না এরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনবে। সেদিন এরা নিজেদের মধ্যে বসেই ঠিক করে নেবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে আর কে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হবে। এখনো যদি হিন্দু বাঙালিদের এই শুধুমাত্র ভাতা ভিক্ষা অনুদানে
চোখ বন্ধ করে নিজেরা জেগেও ঘুমিয়ে থাকেন, আগামী দিনে আপনাদের জন্য কি ভবিষ্যৎ, ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে পশ্চিমবঙ্গে, সেদিন আপনারা বুঝতে পারবেন। সেদিন হয়তো আর সময় থাকবে না, বড্ড দেরি হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে মুসলিম নেতাদের মধ্যে কম্পিটিশন চলছে, তো আগামী দিনে বাংলার মসনদে কারা বসবে? আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।